সবাইকে শুভ সন্ধ্যা। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি সান্ধ্যকালীন শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন যে প্রতি বুধবারে আমাদের একটা বিশেষ আয়োজন থাকে, যেটাকে আমরা বলে থাকি প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা এখানে আহ, আমাদের নিজস্ব যে দক্ষতা আছে সেটাকে কিভাবে আমরা উন্নীত করতে পারি সেই ব্যাপারে আমরা এখানে আলোচনা করে থাকি। এবং এই বিষয়টি আমাদের পরিচালনা করে থাকেন আমাদের মান্যবর চেয়ারম্যান মঞ্জুর খান স্যার। তো আজ আমরা বিশেষভাবে এক অত্যন্ত প্রিয় মুখ এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠানের সিইও মহোদয় উনি সময় দিচ্ছেন। আমরা আজ একটা বিশেষ বিষয়ে আলোচনা করতে চলেছি। আমরা আজ জানবো যে আমাদের যে হোমিওপ্যাথি এবং হলিস্টিক যে ট্রিটমেন্ট রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা অর্গাননের আলোকে আমাদের স্যারের মুখ থেকে এই বিষয়গুলো জানবো। এবং আশা করি যেটা আমাদের লাইফে, অর্থাৎ আমাদের যে আহ, ডাক্তারি যে আমরা যে প্র্যাকটিসটা করি সেখানে এটা কিভাবে প্রয়োগ করতে পারবো বা আমাদের ধারণাটাও অন্যরকম একটা কিছু চেঞ্জ আনবে বলে আমার বিশ্বাস। তো আমরা আজ যে একটা বিশেষ পর্ব, এটা কেন বলছি, কারণ আমরা সাধারণত মনে করে থাকি যে হোমিওপ্যাথিতে শুধুমাত্র আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করব। আমরা অবশ্যই লক্ষণ ভিত্তিক চিকিৎসা পরিচালনা করব, আমরা লক্ষণ ভিত্তিক এর উপরেই থাকবো। কিন্তু এর বাহিরেও যে অর্গাননে বিভিন্ন রকম নির্দেশনামূলক স্যার বলে গেছেন যখন যে রোগীতে যেভাবে প্রয়োজন হবে সেই বিষয়গুলো যে অর্গাননেই রয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই হয়তো অনুধাবন করতে পারি না, বা আমরা দেখলেও সেই জিনিসটাকে হয়তো একটু উপেক্ষা করে যাই। কিন্তু সেটার গুরুত্ব তাৎপর্য কতখানি সেই বিষয়টি স্যার আমাদের সামনে আজ তুলে ধরতে চলেছেন। তো সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে স্যারের ক্লাসটি গ্রহণ করবেন। এবং অবশ্যই ক্লাস শেষে স্যারের যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্যারের কাছ থেকে সেটা ক্লিয়ার হয়ে নেবেন। আমরা রয়েছি আপনাদের সাথে। তো আমি এই মুহূর্তে আমি আমাদের সম্মানিত সিও স্যারকে অনুরোধ করব যে ওনার সেশনটি উনি এখন শুরু করে দিবেন, শুরু করার জন্য। পাশাপাশি আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আপনাদের প্রতি আমার এইটুকু আহ্বান, ক্লাসটি সুন্দরভাবে এবং স্বাচ্ছন্দ্যে যেন স্যার নিতে পারেন সে ব্যাপারে আমরা প্রত্যেকেই সহযোগিতা করব। আমরা আমাদের নিজস্ব ডিভাইসটি যেন আনমিউট রেখে, এই মিউট রেখে এবং আমাদের ভিডিওটি অফ রেখে আমরা সে ব্যাপারে একটু সতর্ক থাকবো। অনেক সময় নিজের অজান্তে আনমিউট হয়ে যায়, সে বিষয়টি যেন না হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। তো স্যার আমি আপনাকে অনুরোধ করছি আজকে সেশনটি আপনি শুরু করুন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ডক্টর চিরঞ্জীব মন্ডল। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি যেটা মনে হতে পারে যে শুধুমাত্র যারা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান তাদের জন্য বোধহয় প্রযোজ্য। না, আসলে বুধবারের ক্লাসটা আমাদের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য করা হয়। আমাদের মঞ্জুর স্যার সেটা মূলত পরিচালনা করেন। এখন এখানে হচ্ছে যে আপনার যারা আমাদের হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আছেন তাদের জন্য যেমন এইটা গ্রহণযোগ্য বা প্রয়োজনীয়, এবং একই সাথে যারা হচ্ছে যে ফিজিশিয়ানের বা হোমিওপ্যাথির প্রফেশনের সাথে নাই, কমিউনিটির অন্য জায়গার মানুষ, তাদেরও আসলে এখানে অনেক কিছু জানার বোঝার বিষয় থাকে। এখন যেহেতু আজকের বিষয়বস্তু হচ্ছে হোমিওপ্যাথি ও হলিস্টিক চিকিৎসা, সেই কারণে হতাশ হওয়ার কিছু নেই। আমরা যারা আছি সকলের জন্যই নিশ্চয়ই কিছু না কিছু আমরা এখানে জানা বোঝার সুযোগ পাবো, এবং সেই চিন্তা চেতনা থেকে আমরা প্রত্যেকেই কিছু না কিছু উপকার ভাগ করে নিতে পারি। কিন্তু প্রত্যেকটা আলোচনার মধ্যে যেমন কিছু ভালো দিক থাকে, সহজ সরল দিক থাকে, আবার পাশাপাশি কিছু বিতর্কেরও জন্ম নেয়। বিতর্কের জন্ম তখন নেয় যখন আমাদের যে কোনো ধারণা, কোনো একটা ধারণার পরে যখন আমরা মানে অনড় হয়ে থাকি, আমাদের পূর্ব ধারণার পরে যখন আমরা অনড় হয়ে থাকি, তখনই মূলত আমাদের এই বিতর্কগুলো দেখা দেয়। যেমন, তো আমরা যেটা বলছিলাম যে বিতর্কের তখন জন্ম নেয় যখন একটা পূর্ব ধারণার পরে আমরা অনড় থাকি। এখন হোমিওপ্যাথি বলতে আমরা সাধারণত যারা অধিকাংশ ফিজিশিয়ান, তারা আমরা যে ধারণাটা লালন করি সেটা হচ্ছে হোমিওপ্যাথি হচ্ছে একটা সদৃশ নীতি। আমরা সেই সাদৃশ্য বিবেচনা করি হচ্ছে আপনার টোটালিটি অফ সিমটমের উপরে, এবং টোটালিটি অফ সিমটমকে মূল্যায়ন করে আমরা একটা ওষুধ নির্বাচন করি, এবং সেটা আমরা শক্তিকৃত বা সূক্ষ্ম মাত্রায় আমরা প্রয়োগ করি।
এটা সম্পর্কে আমরা মূলত হোমিওপ্যাথি সম্পর্কে একটা ধারণা, এবং সেই ধারণার উপরেই আমরা অধিকাংশ ফিজিশিয়ান সেখানে আপনার এটা করে যায়। আবার এখানে কিছু ভ্যারিয়েশন আছে, যারা একটু উচ্চ মার্গের এটা করতে চান সেটা তারা ক্লাসিক্যাল ওয়েতে করতে চান। ক্লাসিক্যাল ওয়েতে যখন করা হয় সেখানে সামগ্রিক যে আপনার টোটালিটি অফ সিমটমের মধ্যে যেমন কজেশন, লোকেশন, সেন্সেশন, তারপরে কনকমিটেন্স, তারপরে আমাদের যে কি বলে মডালিটিস, অ্যাভারশন, ডিজায়ার, এগুলো সবকিছু মিলিয়ে সেখানে একটা ওষুধ নির্বাচনের ব্যবস্থা থাকে। আবার যারা রিয়েল হোমিওপ্যাথি বা আমাদের শ্যামল স্যার যেভাবে আলোচনা করেন, যেভাবে কে হোমিওপ্যাথিকে সামনে আনছেন, সেখানে তারা হচ্ছে যে কিছু নির্দিষ্ট মেডিসিনের ভিতরে জেনেটিক্যালি কিছু ভেরিয়েন্ট চিন্তা করে তারা সেখানে ওষুধ নির্বাচন করে। আবার যারা মাইন্ডের উপরে কাজ করেন তারা মনের কিছু অবস্থা বিবেচনা করে তারা ওষুধ নির্বাচন করে থাকেন। এগুলা বিভিন্নভাবে হতে পারে, কিন্তু সবকিছুর মধ্যে আসলে একটা সদৃষ্টি থাকে। সদৃষ্টি না থাকলে সেটা আসলে হোমিওপ্যাথি হয় না। এখন এইটা হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথি সম্পর্কে একটা প্রচলিত ধারণা। আবার এই ধারণার উপরেই কিন্তু আমরা চর্চা করে থাকি। কিন্তু এই ধারণা যদি আমরা সার সংক্ষেপ করি তাহলে কি হচ্ছে, হোমিওপ্যাথি হচ্ছে একটা সদৃশ নীতি, এবং সেই নীতির লব্ধ উপায়ে যে ওষুধটা বের হয়ে আসে বা যে শনাক্ত হয়ে আসে, সেই ওষুধটা আমরা শক্তিকৃত এবং সূক্ষ্ম মাত্রায় আমরা দেই, এবং সেটা একটা নির্দিষ্ট অবজারভেশনের ভিত্তিতে সেটা প্রয়োগ বা পুনঃপ্রয়োগ করি, বা মাঝে মাঝে আমরা ওষুধ পরিবর্তন করি, এবং দিন শেষে আমরা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট, যেটা কিওর বা রিয়েল কিওরে আমরা পৌঁছানোর চেষ্টা করি। এই যে প্রচেষ্টা। এখন হলিস্টিক শব্দটা কি? হলিস্টিক হচ্ছে যে এইটা একটা সামগ্রিক নীতি। হলিস্টিক বলতে একটা সামগ্রিক নীতি, এবং এটা একটা প্রাকৃতিক চিকিৎসা। এখন সামগ্রিক নীতি বলতে কি, যে সেটা হচ্ছে যে আপনার প্রকৃতিতে যতগুলো উপায় এবং উপকরণ আছে, সেই প্রকৃতির সমস্ত উপায় এবং উপকরণকে মিলিয়ে একটা মানুষকে সুস্থ রাখার বা সুস্থতা ফিরিয়ে দেবার বা সিক থেকে হেলথে পৌঁছানোর একটা প্রচেষ্টা। সেটা হচ্ছে সেই প্রচেষ্টার মধ্যে প্রকৃতির সমস্ত বিষয়গুলোকেই আমরা কাজে লাগানোর চেষ্টা করি, যেগুলো আমাদের জন্য উপকারী হতে পারে। সেটাকে বলা হচ্ছে হলিস্টিক। এখন এটা একটা সামগ্রিক। এখন প্রশ্ন হচ্ছে যে হোমিওপ্যাথিটা, হোমিওপ্যাথির সাথে হলিস্টিকের আসলে সম্পর্কটা। এখন আমাদের অনেকের মনে হতে পারে যে হোমিওপ্যাথি এক জিনিস, হলিস্টিক আরেক জিনিস। এখন আসলেই কি এটা ভিন্ন কিছু, না আমাদের হোমিওপ্যাথির মধ্যেই কিছু? এইটা নিয়েই মূলত আজকের আলোচনা। আমার মনে হয় আমরা এই আলোচনাটা এই প্রশ্নটা সামনে রেখে আমরা আলোচনা করি, এবং আলোচনাটা শেষ করার পরে আমরা আসলে সিদ্ধান্তে আসবো যে আসলে হোমিওপ্যাথি এবং হলিস্টিক এটা আলাদা কোনো কিছু কিনা। এখন আমরা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি সবসময় যেটা গুরুত্ব দেই, যে বিশেষ কোনো মনি ঋষির বক্তব্য চেয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই হচ্ছে হোমিওপ্যাথির জনক শ্রদ্ধেয় স্যার হ্যানিম্যান, তিনি যে অর্গানন রেখে গেছেন, সেই অর্গাননের আলোকে বিবেচনা করাটা, অর্গাননের আলোকে উপস্থাপনা করাটা, অর্গাননের আলোকেই সেটার সমাধানে পৌঁছানোর চেষ্টা করাটা হচ্ছে আমরা একাডেমি রিয়েল হোমিওপ্যাথি খুব দৃঢ়ভাবে এটা অনুসরণ করার চেষ্টা করি। তাহলে এখন হোমিওপ্যাথি এবং হলিস্টিক এর ভিতরে আদৌ আসলে কোনো পার্থক্য আছে কিনা, বা কি কি পার্থক্য আছে, কোথায় কোথায় পার্থক্য আছে, আর যদি সাদৃশ্য থাকে কোথায় কোথায় সাদৃশ্য আছে, সেটা দিয়ে যে আমরা সিদ্ধান্ত আলোচনা শেষে নিতে চাইছি, সেটাও আমরা মনে করি যে অর্গাননের আলোকেই আমাদের এটা নেওয়া উচিত। সেই কারণে আমি আপনাদের সামনে অর্গাননকেই উপস্থাপন করি। অর্গাননে আসলে স্যার হ্যানিম্যান এই যে চিকিৎসা নীতিকে কিভাবে বিবেচনা করেছেন, বিশেষ করে ওষুধ নির্বাচন বা মেডিকেশন। মেডিকেশন মিনস আমরা অনেকে মনে করি মেডিকেশন মানেই হচ্ছে ওষুধ নির্বাচন। মেডিকেশন হচ্ছে যে ওই মানুষকে সুস্থতা করার জন্য যা যা প্রক্রিয়া নেওয়া হয়, সেটাই হচ্ছে মেডিকেশন। এখন সেখানে আমার ওষুধ প্রয়োজন হতে পারে, সেখানে আমার অন্য কিছু প্রয়োজন হতে পারে। তো সেই মেডিকেশনের জন্য আপনার হ্যানিম্যান স্যার অর্গাননে আমাদের কি দিক নির্দেশন আছে। আমরা যদি অর্গাননটা একটু খুলে আমরা যদি অ্যাপ্রোজন 5-এ দেখি, তাহলে আমরা দেখব যে স্যার বলতেছেন যে আপনাকে রুট কজ খুঁজে বের করতে হবে। ওই মানুষটা তো একটা অসুস্থতা নিয়ে এসছে, বা সে একটা রোগের একটা অবস্থান নিয়ে এসছে, কিন্তু এর রুট কজটা কি, কিভাবে এই অবস্থায় আসলো বা কোথার থেকে আসলো, ওর শিকড়টা কোথায়, মূল শিকড়টা কোথায়।
এইটা খোঁজার জন্য কিন্তু আমাদেরকে চেষ্টা করতে, অন্যান্য সকল প্যাথি থেকে হোমিওপ্যাথির একটা বিশেষত্ব কিন্তু এই জায়গায় যে অন্যান্য প্যাথি আপনার হচ্ছে যে রেজাল্ট অফ ডিজিজকে গুরুত্ব দেয়, বা রোগের যে পরিণাম ফল যেটা আমরা বাংলায় বললে সেটা আসে, বা আমরা যে লক্ষণগুলো সাদৃশ্য দেখি, মানে দৃশ্যমান দেখি, সেই লক্ষণগুলোকে গুরুত্ব দেয়। কিন্তু হোমিওপ্যাথি একমাত্র প্যাথি যে প্যাথিটা একেবারে রুট কজ, অর্থাৎ আজকের যে লক্ষণগুলো প্রকাশিত হয়েছে, আজকের যে অসুস্থতাগুলো প্রকাশিত হয়েছে, আজকের যে সংকটগুলো প্রকাশিত হয়েছে, সেই সংকটের মূলে কি আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করে, এবং তার উপরে ভিত্তি করেই কিন্তু আপনার ওষুধ নির্বাচনের চেষ্টা করে। সেই কারণে হ্যানিম্যান স্যার কি বলছেন, এই রুট কজটা আসলে দুই রকম হতে পারে। অ্যাপারেশন 5 উনি বলতেছেন এই রুট কজটা দুই রকম, একটা হচ্ছে এক্সাইটিং কজ আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল কজ। এক্সাইটিং কজ হচ্ছে কি, যে এমন কিছু ঘটনা, এমন কিছু অবস্থা, যে অবস্থার মধ্যে মানুষটা অসুস্থ হতে বাধ্য হচ্ছে, এইটা হচ্ছে একটা বিষয়। এইটাকে স্যার বলছেন যে এইটা নিয়ে এক্সাইটিং কজ থেকে যারা অসুস্থ হয় তাদেরকে মূলত উনি নামকরণ করছেন অ্যাকিউট ডিজিজ হিসেবে সেটাকে চিহ্নিত করছে। সেটা দীর্ঘদিন ব্যাপী চলতে পারে, ক্ষণস্থায়ী সাময়িক কালের জন্য হতে পারে, বা এক্সাইটিং কজ দ্বারা একটা মানুষ যদি সারা জীবন ভোগে তা সেটা অ্যাকিউট ডিজিজের ভিতরেই অন্তর্ভুক্ত হবে বলে এই ধারণাটা তিনি কিন্তু অ্যাপারেশন 5-এ চিহ্নিত করছেন। আর ফান্ডামেন্টাল কজটা কি, ফান্ডামেন্টাল কজটা হচ্ছে যে মানুষটা একেবারে বংশগত ভাবেই যেটা নিয়ে এসছে, যেটা তার জেনেটিক্স এর সাথে রিলেটেড, বা তার যে আপনার আমাদের যে অর্গান গুলো রয়েছে, অর্গানের যে ক্রিয়াকলাপ, এই ক্রিয়াকলাপের সাথে সরাসরি রিলেটেড, এই রিলেশন দিয়ে যে কজগুলা হয় সেটাকে ও হ্যানিম্যান স্যার এটা ফান্ডামেন্টাল কজ বলছে। এবং ফান্ডামেন্টাল কজের কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্রনিক ডিজিজ হচ্ছে। ক্রনিক ডিজিজ সেটা হচ্ছে যে আপনার দীর্ঘকাল পর্যন্ত চলবে এবং মৃত্যু অবধি পর্যন্ত চলবে, যদি কিনা তার মেডিকেশন না হয় বা প্রপার ওষুধ যদি প্রয়োগ না করে। মেডিকেশনের ভিতরে প্রপার ওষুধ প্রয়োগ করতে হবে, সেই ওষুধটা যদি আপনি প্রয়োগ না করেন। কিন্তু অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে কিন্তু ওষুধ প্রয়োজন হতেও পারে, নাও পারে। আপনার ওই মেডিকেশনের ভিতরে ওষুধ প্রয়োগ হতেও পারে, নাও পারে। আপনার আপনার যে ভাইটালিটি, আপনার যে ভাইটাল ফোর্স, বা আপনার যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটা অটো সেটাকে আপনার রিকভার করে দিতে পারে, আমাদের জৈব নীতি অনুযায়ী, ভাইটাল প্রিন্সিপাল অনুযায়ী দিতে পারে। সেখানে ওষুধের প্রয়োজন হতেও পারে, নাও পারে। কিন্তু ক্রনিক ডিজিজ যখন হচ্ছে, ফান্ডামেন্টাল কজ দ্বারা যখন আমাদের ইলনেস বা সিকনেস যাই তৈরি হোক, সেইটা বা যে প্যাথোলজি প্রকাশ পাক না কেন, সেইটার ক্ষেত্রে আপনার একেবারে যথাযথ ঔষধ যদি আপনি শনাক্ত করতে না পারেন, এবং সেই ওষুধটা যদি তার প্রয়োগ না করেন, পটেন্টাইজড ঔষধ আপনি সূক্ষ্ম মাত্রায় যদি প্রয়োগ না করেন, তাহলে কিন্তু সেটা আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম মৃত্যু অবধি পর্যন্ত থেকে যাবে। এক্সাইটিং কজ দ্বারা যে অ্যাকিউট ডিজিজ হয় সেটা বংশ পরম্পরায় কিন্তু প্রভাবিত হয় না, কিন্তু আপনার ফান্ডামেন্টাল কজ যেটা, সেটা বংশ পরম্পরায় প্রভাবিত হয়। এখন এইটা অ্যাপোরিজম 7-এ ফান্ডামেন্টাল কজ সম্পর্কে স্যার হ্যানিম্যান কি বলতেছেন, যদি আপনার এক্সাইটিং কজ না থাকে তাহলে সেটা অথচ আপনার তার হচ্ছে যে ক্রনিক ডিজিজ আছে, তখন সেটা ফান্ডামেন্টাল কজ দ্বারাই হয়, এবং সেইটাকে আসলে মায়াজম বলে উনি চিহ্নিত করছেন। এবং ফান্ডামেন্টাল কজের যদি চিকিৎসা করতে হয় তাহলে আপনাকে কিন্তু আপনি লক্ষণ সমষ্টি মিলাবেন, সাদৃশ্য মিলাবেন, কিন্তু আসলে পৌঁছাতে হবে আপনাকে মায়াজম। আপনি যদি মায়াজামে না পৌঁছাতে পারেন তাহলে ফান্ডামেন্টাল কজের চিকিৎসা আপনি করতে পারবেন। এবং বলা হচ্ছে এই মায়াজম বা ফান্ডামেন্টাল কজ অ্যাপোরিজম 81-এ বলা হচ্ছে, যেটা শত শত বছর বংশ পরম্পরায় লক্ষ কোটি মানুষের ভিতরে কিন্তু প্রভাবিত হয়ে আসছে। তাহলে এই বংশ পরম্পরায় যেটা প্রভাবিত হয়ে আসছে তাকে মডার্ন সায়েন্স কি বলছে? মডার্ন সায়েন্স তাকে বলছে জেনেটিক্স। মডার্ন সায়েন্স এটাকে বলছে আপনার জেনেটিক্স। 81 অ্যাপোরিজম 81-এ স্যার হ্যানিম্যান এও বলতেছেন, যদি তার ফান্ডামেন্টাল কজ থেকে থাকে তাহলে তার তার জন্য চিকিৎসা করতে হবে কিসের উপর ভিত্তি করে? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে এটা বোঝা যাবে কিভাবে ওই মানুষটা কোন মায়াজমে তার ভিতরে প্রবল আছে, কোন কোন মায়াজম দ্বারা সে আক্রান্ত আছে, এইটা বোঝার উপায়টা কি, উপায়ের সবচেয়ে উপযুক্ত উপায়টা কি, সে উপায়টা বলতে উনি অ্যাপোরিজম 81-এ বলতে 82-তে বলতেছেন যে চরিত্রগত বা ব্যক্তিগত বিশেষত্ব, যেটাকে আমরা বলি স্বভাব, অর্থাৎ ওই মানুষটার স্বভাব, আচার আচরণ, এর মধ্যে দিয়ে আসলে তার সেই মায়াজমের
ক্যারেক্টারিস্টিকটা বা মায়াজামের আসল স্বরূপটা আসলে প্রকাশিত হয়, যেটাকে আমাদের শ্রদ্ধেয় শ্যামল কুমার দাস বলছেন যে তার ফিলোসফি অফ লাইফ, অর্থাৎ তার জীবন দর্শন, এই জীবন দর্শনের মধ্যে প্রকাশ পায়। এবং বলা হয়েছে যে আপনার যদি ফান্ডামেন্টাল কজ তার জীবন দর্শনে প্রকাশিত কোনো ফান্ডামেন্টাল কজ বা মায়াজম বা ট্রু ডিজিজ আপনি যদি চিহ্নিত করতে পারেন, যেটা কেন্ট স্যার বলছেন এটা ট্রু ডিজিজ, অ্যানিম্যাল স্যার মায়াজম বলছেন, কেন্ট স্যার বলছেন ট্রু ডিজিজ, আবার আমাদের শ্যামল স্যারও বলছেন যে এটা ট্রু ডিজিজ। তা সেইটা কিন্তু আপনার ওই স্বভাব চরিত্রের উপর ভিত্তি করে আপনি যদি সে আসলেই আক্রান্ত হয়ে থাকে, বা এটা তো জন্মগতভাবে আসেই, এটা আসলে আক্রান্ত হওয়ার কি আছে, সেটা হচ্ছে দেয়ার আর নো ডিজিজ বাট সিক পিপল, এটা যেমন হ্যানিম্যান স্যার বলছেন। আবার এর পাশাপাশি তো কেন্ট স্যার এই কথাটাও বলছেন, দি পেশেন্ট হ্যাজ সেম ডিজিজ হি হ্যাড হোয়েন ওয়াজ বর্ন। তার মানে হচ্ছে যে সে জন্মের সময় তো এগুলো নিয়ে আসছে। ফলে আপনার এটা অস্বীকার করার কিছু নাই যে ফান্ডামেন্টাল কজ কারো নাই। ফলে তার স্বভাব চরিত্রের উপর ভিত্তি করে যদি আপনি, বা তার ফিলোসফি লাইফের উপর ভিত্তি করে যদি আপনি উপযুক্ত ঔষধ নির্বাচন না করেন এবং প্রয়োগ না করেন, তাহলে 82-তে হ্যানিম্যান স্যার বলতেছেন নো রিয়েল কিওর। তার মানে তার কখনোই প্রকৃত আরোগ্য হবে না, নো রিয়েল কিওর। আপনারা ইংরেজি ভাষণে দেখবেন ঠিক এই শব্দটা আছে, নো রিয়েল কিওর। অর্থাৎ আপনার আপনার কিওর হবে বা আপনি আরাম পাবে, উপশম হবে, আপনি মনে করবেন ভালো হয়ে গেছে, কিন্তু একেবারে রিয়েল কিওরটা হবে। তো এইটা হচ্ছে ফান্ডামেন্টাল কজের গুরুত্বটা হ্যানিম্যান স্যার অর্গাননে এইভাবে বোঝানোর চেষ্টা করছে। আরো কয়েকটা অ্যাপারিজম এটা বুঝাইছেন, কিন্তু আমি সেই অ্যাপারিজম গুলো আলোচনা করে আপনার আলোচনা দীর্ঘায়িত করতে চাই। কিন্তু হতাশার জায়গা যেটা, সেটা হচ্ছে যে অ্যাপারিজম 50তে আবার বলতেছেন যে ফান্ডামেন্টাল কজ দ্বারা যে প্রাকৃতিক রোগ, এই রোগীর সংখ্যা কিন্তু খুবই সীমিত। অর্থাৎ আমরা প্রাকৃতিক ন্যাচারাল ডিজিজ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে তার এই যে ক্রনিক এলিমেন্টস বা আমাদের যে ক্রনিক ডিজিজ যেটা ফান্ডামেন্টাল কজ দ্বারা আসে, সেই রোগীর সংখ্যা আসলে খুবই সীমিত। আপনি প্রতিদিন যে আপনার চেম্বারে রোগী দেখছেন, তার ভিতরে খুবই সীমিত সংখ্যক লোক আসলে এই জায়গায় আসে। এটা অ্যাপারিজম 50তে বলছেন, আপনারা অ্যাপারিজম 50তে দেখে নেবেন, সেখানে ঠিক এই কথাটা বলছে। এই কথাটার আগে একটা কথা বলে রাখা দরকার, এই কিছুদিন আগেও আমাদের যারা জেনেটিক্স নিয়ে চর্চা করতেন, এই জেনেটিক্স নিয়ে চর্চাকারীরা বলতেন যে একটা নীতি ছিল আমাদের সামনে, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা মানে কি? সেন্ট্রাল ডগমা হচ্ছে যে সেখানে সেন্ট্রাল ডগমার স্লোগানটা যেটা ছিল সেটা হচ্ছে যে ডিএনএ ইজ দ্য ব্লু প্রিন্ট অফ লাইফ। অর্থাৎ আমাদের যে ডিএনএ আমাদের জীবনের আসলে নীল নকশা, সেই অনুযায়ী সেই জীবন পরিচালিত হয়। কিন্তু ডেনিস নোবেল পরবর্তীতে উনি আবার নতুন তত্ত্ব সামনে আসছেন, যেটা বিশ্বব্যাপী এটা সবচেয়ে লেটেস্ট। সেটা হচ্ছে উনি বলতেছেন ডিএনএ ইজ নট ইউর ডেস্টিনি। ডিএনএ আপনার গন্তব্য নির্ধারণ করে না, এটা একমাত্র বিষয় না। এবং সেই ক্ষেত্রে তিনি বলতেছেন যে ডিএনএ বা জেনেটিক্স এর অবস্থান আমাদের যে প্রচলিত যত রোগ টোগ আমরা দেখি তার ভিতরে মাত্র 5%, আর 95% হচ্ছে ডিএনএ এর বাইরে। এবং এর একটা উল্লেখযোগ্য বড় অংশ হচ্ছে আমাদের লাইফস্টাইল ডিজিজ, আমাদের জীবনাচারের উপরে নির্ভর করে। ফলে আজকের মডার্ন সায়েন্সের বক্তব্য 250 বছর 300 বছর আগে হ্যানিম্যান স্যার অ্যাপারিজম 50তে যে কথা বলছে সেটাকে কিন্তু সমর্থন করছে। সেটা হচ্ছে যে আমরা যে ক্রনিক এলিমেন্টস বা আমাদের যে ফান্ডামেন্টাল কজ দ্বারা যে বিষয় বা আমাদের মায়াজমের যে বিষয়, সেই বিষয় দ্বারা আমাদের যে রোগীগুলো হয়, সেই রোগীর সংখ্যা আমরা যা চেম্বারে পাই তার মধ্যে খুব সীমিত। অর্থাৎ ডেনিস নোবেল স্যার যেটা বলছেন যে 5%, হ্যানিম্যান স্যার বলছেন এটা সীমিত। উনি পার্সেন্টেজ বলেন না, কিন্তু বলছে খুবই সীমিত। তাহলে এর কিন্তু একটা সাদৃশ্য পাওয়া যায়। এখন বলা হচ্ছে যে এই যে ব্যাপক অংশ যেটা আপনি বুঝতে পারতেছেন না, এর মধ্যে যে এই যে 95% যেটা আপনি মায়াজমের সাথে মিলাতে পারতেছেন না, তখন আপনার উপায়টা কি চিকিৎসা? তখন তিনি বলছেন মোস্ট সিমিলারিটি অফ সিমটম। এই মোস্ট সিমিলারিটি অর্থাৎ আপনার লক্ষণের অধিকাংশ লক্ষণের সাথে সদৃশ রেখে আপনাকে চিকিৎসায় আগাতে হয়। এই মোস্ট সিমিলারিটি অফ সিমটমের উপরে আপনার মেডিকেশনটা করতে হয়। আপনার যদি ওষুধ নির্বাচন করা থাকে প্রয়োজন হয়, তাহলে মোস্ট সিমিলারিটি অফ সিমটমের থেকে আপনাকে চিন্তা করতে হবে। আপনার যদি মেডিকেশনের অন্য কোনো ধাপ আপনাকে নিতে হয়, তাহলে মোস্ট সিমিলারিটি অফ সিমটম থেকেই কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। এখানেও কিন্তু ব্যাপারটা এরকম না যে মোস্ট সিমিলারিটি অফ সিমটম থেকে শুধুমাত্র ওষুধই নির্বাচন করতে হবে। আমি আগেই বলেছি মেডিকেশন মিনস নট অনলি মেডিসিন, আপনার এই যে ওষুধ প্রয়োগ করা,
ওষুধটা হচ্ছে আপনার এই বস্তুগত ওষুধের বাইরেও মেডিকেশনের অনেক উপায় থাকতে পারে। আমি ধাপে ধাপে আলোচনা করছি, নিশ্চয়ই আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়। অ্যাপারিজম 76 হ্যানিম্যান স্যার আবার আরেকটা কথা বললেন, সেটা হচ্ছে যে হার্মফুল ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট। আমাদের যে জৈব ব্যবস্থাপনা, আমাদের যে হারমোনিয়াস সিস্টেম, আমাদের যে ফিজিওলজিতে যে হারমোনিয়াস সিস্টেমটা, এই সিস্টেমটাকে কিন্তু ধ্বংস করে, বিকৃত করে। কিসে করে? সেটা হচ্ছে হার্মফুল ড্রাগ, বিভিন্ন রকম ক্ষতিকারক ঔষধপত্র এবং আমাদের বিভিন্ন রকম ক্ষতিকারক ট্রিটমেন্ট, যেটা উনি আবার বলছেন যে আপনার ফলস আর্ট, মানে ভুয়া চিকিৎসা। ফলস আর্ট বলতে ভুয়া চিকিৎসা। এই ভুয়া চিকিৎসাও কিন্তু আমাদের এই যে আমাদের যে ফিজিওলজিতে যে ফাংশন গুলো থাকে, সেটা এটা হারমোনিয়াসনেস থেকে ব্রেক করে, কখনো ধ্বংস করে, কখনো বিকৃতি ঘটায়। তো এইটা যদি ঘটায়, যেটাকে আমাদের শ্রদ্ধা স্যার শ্যামল কুমার দাস সেটাকে বলছেন আনজাস্টিফাইড মেডিকেশন, মানে অপরিণামদর্শী চিকিৎসা। এই অপরিণামদর্শী চিকিৎসার কারণে কিন্তু এটা হয়। সেই ক্ষেত্রে অ্যানিম্যাল স্যার বলছেন ওই অপরিণামদর্শী চিকিৎসাকে বন্ধ করতে হবে। ওই অপরিণাম চিকিৎসা যদি বন্ধ করেন, তাহলে আপনার জৈব যে নীতি বা জৈব ভাইটাল প্রিন্সিপাল বা ভাইটাল ফোর্স, সে নিজে এটাকে রিকভারি করার চেষ্টা করবে। আর আপনি অ্যাজ এ ফিজিশিয়ান আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে যে ওই যে রোগে সে ভুগতেছিল তার ভিতরে ওই যে অ্যাপারিজম 7 অনুযায়ী আপনাকে খুঁজে বের করতে হবে তার মায়াজমেটিক কোনো প্রবলেম আছে কিনা, সেই প্রবলেমের চিকিৎসাটা করতে হবে, সেই প্রবলেমের জন্য উপযুক্ত ওষুধ নির্বাচন করতে হবে এবং ওষুধটা আপনাকে প্রয়োগ করতে হবে। করলে আপনি হচ্ছে মূলত তাকে সুস্থতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবেন। যদিও উনি এটা বলছেন অসাধ্য রোগ, এই যে আনজাস্টিফাইড মেডিকেশনের জন্য যে রোগটা হয় সেটা অসাধ্য রোগ, এটা সাধ্য করা খুব দুষ্কর। কিন্তু দুষ্কর হলেও তিনি একটা প্রচেষ্টার উপায় দিয়ে গেছেন এবং এই যে এই উপায়টাকে আরো স্বাচ্ছন্দ্যে এনে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় শ্যামল কুমার দাস। তিনি তার পিটিএস আবিষ্কার করার মাধ্যমে, এবং সেই জন্য যে আপনার কার্বোভেজ এবং কার্বো অ্যানিমেলিস, এই যে দুইটা যুগান্তকারী মেডিসিন, এবং সেই ক্ষেত্রে কখনো কখনো তার আরো অগ্রযাত্রা বাড়ানোর জন্য হাইড্রোফোবিনাম যে মানে অবস্থানটা তৈরি করে, সেটা কিন্তু আপনার এই যে আনজাস্টিফাইড মেডিকেশন বা ট্রমা, এই বিষয়গুলো কিন্তু আপনার দূর করতে সাহায্য করে। ফলে এইখানে অ্যাপারিজম 76 আগে যতটা অসাধ্য ছিল, আজকে আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাসের এই পিটিএস আবিষ্কারের পরে বা পিআরএস আবিষ্কারের পরে এইটা কিন্তু অতটা জটিল এখন নাই। ফলে সেই কারণে আমাদের শ্যামল স্যার অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা পাওয়ার যোগ্য, এই কারণে যে উনি হ্যানিম্যান স্যারের যেটাকে অসাধ্য বলে গেছেন, সেটাকে সাধ্য করার ক্ষেত্রে ওনার একটা বড় অবদান তিনি রেখে গেছেন বা রাখছেন। 76। কিন্তু এবার আসে সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে অ্যাপারিজম 77। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, সে আলোচনার মধ্যে কিন্তু ওষুধ আছে, কোথাও ওষুধ নাই, নানা অন্য মেডিকেশন আছে, কিন্তু অ্যাপারিজম 77 সেখানে হ্যানিম্যান স্যার বলতেছেন যে এমন কিছু রোগ হয়, এমন কিছু রোগ লক্ষণ দেখা যায়, যে লক্ষণগুলোকে মনে হয় যে এইটা আপনার হচ্ছে যে ক্রনিক ডিজিজ, চিররোগ, বাট এটা চিররোগ না। কেন চিররোগ না? বলছে যে এর যে মানে রুট কজ, এই রোগগুলো হওয়ার বা এই অসুস্থতার রুট কজ, সেখানে কিছু এক্সাইটিং কজ কাজ করে। সেই এক্সাইটিং কজ গুলো কি? যেমন হচ্ছে যে অ্যাভয়েডেবল নক্সিয়াস ইনফ্লুয়েন্সেস, অর্থাৎ যেটা বর্জন সাধ্য ছিল এরকম কিছু ক্ষতিকর প্রভাব তার ভিতরে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে। তারপরে ধরেন যে অনিষ্টকর খাদ্যাভ্যাস, আপনি এমন একটা খাদ্যাভ্যাস নিচ্ছেন সেটা আপনার জন্য অনিষ্টকর, আপনার দেহের জন্য সুইটেবল না, সেটা আপনি ইচ্ছাকৃত করেন, আর হচ্ছে যে বাস্তবতার নিরিখেই করেন, বাস্তবতায় বাধ্য হয়ে করেন, অনিষ্টকর খাদ্যাভ্যাস। এইটার কারণে কিন্তু অনেকে আপনার নানা রকম অসুস্থতায় আসেন। আরেকটা হচ্ছে কি, যে আমরা তো হিউম্যান বডি, আমাদের তো এখানে অনেক বায়ো কেমিক্যাল উপাদান রয়েছে, আমাদের জৈব উপাদান রয়েছে। এই জৈব উপাদান কিন্তু একটা নির্দিষ্ট রেশিওতে থাকে।
আমার শরীরে যে এতগুলো মৌল উপাদান নিয়ে আমি যে মানুষ, আমার যে অস্থি চর্ম বা আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে রয়েছে, তার ভিতরে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে জলীয় জৈব উপাদান আর একটা হচ্ছে যে ধাতব জৈব উপাদান। এখন জলীয় জৈব উপাদান এবং ধাতব জৈব উপাদান এইটা হচ্ছে যে আমাদের এসেনশিয়াল, প্রয়োজনীয় যে এসেনশিয়াল, এইটার মনে করেন অভাব হয়ে গেল। নানা কারণে অভাব হতে পারে। সেটা হচ্ছে যে আপনার একটা হতে পারে যে আপনার এইগুলো তো প্রতিনিয়ত আপনার ইনটেক করা দরকার, আপনার খাদ্যাভ্যাসের মধ্যে থাকতে হবে, অর্থাৎ আপনার পুষ্টির মধ্যে থাকতে হবে। আপনার পুষ্টিকর এই উপাদান মানে আপনি যা খাচ্ছেন, 2 বেলা খান 3 বেলা খান আর যাই খান, আপনি যা খাচ্ছেন তার ভিতরে এই জৈব উপাদানগুলো থাকতে হবে। সে জৈব জলীয় উপাদানই হোক আর জৈব ধাতব উপাদানই হোক, এগুলো থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনার খাদ্য তালিকায় তা নাই, অর্থাৎ আপনার ব্যালেন্স ফুড আপনি খাচ্ছেন না, নিচ্ছেন না। আগে বলছে অনিষ্টকর খাবার, আর এখানে হচ্ছে অনিষ্টকর খাবার না, কিন্তু ব্যালেন্স ফুড না। আপনি যে ফুডটা খাচ্ছেন সেটা আপনার সমস্ত কিছু সরবরাহ করছেন আপনার বডিকে। তাহলে এই জৈব উপাদানের ঘাটতি হচ্ছে। এই জৈব উপাদানের ঘাটতির কারণেও কিছু অসুস্থতা দেখা দেয়, যেটা আসলে ক্রনিক ডিজিজ না। আবার বলা হচ্ছে কি যে অসংযত আচরণ, অর্থাৎ আপনি তো প্রকৃতির সন্তান, প্রকৃতি আপনাকে কিছু নিয়ম বেঁধে দিচ্ছে যে আপনি এইভাবে চলবেন, এইভাবে ফিরবেন, আপনার লাইফ স্টাইলটা এরকম থাকতে হবে, আপনার হচ্ছে যে যৌন জীবনটা এরকম থাকতে হবে, আপনার বার্ধক্য জীবনটা এমন থাকতে হবে, আপনার শিশুকালটা এমন থাকতে হবে, আপনার যৌবনটা এমন থাকতে হবে। এরকম তো একটা একটা মানে নিয়ম আছে, তো প্রাকৃতিক কিছু নিয়ম আছে। সেটা আমরা ধর্মীয় আইন বলি, সেটা সামাজিক আইন বলি, সেটা প্রাকৃতিক আইন বলি, এই আইনগুলো তো আছে। সেটা আপনি মানছেন না, আপনি সবকিছু মানে ওভারলুক করে আপনি আপনার মতো যাচ্ছে তাই জীবনযাপন করছেন, অসংযত, আপনার কোনো সংযম নাই, সংযত মনোভাব নাই বা সংযত আচার আচরণ নাই। এইগুলাও কিন্তু আপনাকে এক ধরনের ইসের ভিতরে আনে, অসুস্থতার তৈরি করে। আবার অস্বাস্থ্যকর স্থানে বসবাস, আপনি এমন এক জায়গায় বসবাস করছেন সেটা স্বাস্থ্যকর জায়গা না, অস্বাস্থ্যকর জায়গায় আপনি বসবাস করছেন। তারপরে কি হচ্ছে যে আপনার প্রত্যেকটা মানুষের মৃদু ব্যায়াম করা উচিত এবং মুক্ত বায়ু গ্রহণ করা উচিত। আপনি এমন ভাবে বসবাস করছেন, আপনার লাইফ স্টাইলটা এমন যে আপনার কোনো রকম আপনার শারীরিক মানসিক ইয়া নাই, ব্যায়াম নাই বা আপনার শ্রম নাই। আবার পাশাপাশি আচ্ছা যে আপনার যে মুক্ত বায়ুতে থাকার, মুক্ত বায়ু গ্রহণ করার যে সুযোগ, সেই সুযোগটা আপনার নাই বা আপনি নিচ্ছেন না। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কিছু অসুস্থতা দেখা দেয়। আবার কি বলছেন, সেটা তো শারীরিক মানসিক গুরুতর পরিশ্রম। আমরা বলছি যে মিনিমাম পরিশ্রম না করলে আপনি অসুস্থ হবেন, আবার যদি গুরুতর পরিশ্রম করেন, হার্ড লেবার, তাহলে তাও কিন্তু আপনাকে অসুস্থতা তৈরি করবে। আপনি মৃদু ব্যায়াম না করলে যেমন বা মৃদু পরিশ্রম না করলে যেমন অসুস্থতায় ভুগবেন, আবার গুরুতর পরিশ্রম, শারীরিক মানসিক পরিশ্রম করেন তাহলেও কিছু অসুস্থতা তৈরি করে। আবার স্ট্রেস, সবসময় আপনি মানসিক দুশ্চিন্তাগ্রস্ত, সবসময় দুশ্চিন্তা, আপনার সংসার নিয়ে দুশ্চিন্তা, আপনার কর্মক্ষেত্রে দুশ্চিন্তা, আপনার পরিবার নিয়ে দুশ্চিন্তা, আপনার ছেলে মেয়ে নিয়ে দুশ্চিন্তা, আপনার স্বামী সন্তান নিয়ে দুশ্চিন্তা, মানে দুশ্চিন্তার সরাসরি, অভাব অভিযোগ নিয়ে দুশ্চিন্তা, দুশ্চিন্তা তো দুশ্চিন্তাই। এই দুশ্চিন্তাও কিন্তু এক ধরনের আপনার মানে অসুখ বিসুখ তৈরি করে বা এলনেস তৈরি করে, এলনেস তৈরি করে। এখন এই যে অসুস্থতা, এইগুলা কিন্তু আপনার অ্যাপোরিজম 77 অনুযায়ী বলতেছে এই যে এটা যদি দীর্ঘদিন ধরে চলতেছে তারপরে এটা ক্রনিক ডিজিজ না। বলছেন এটা ক্রনিক ডিজিজ না, এটা ক্রনিক ডিজিজ যেহেতু না, তাহলে এটা অ্যাপোরিজম 5 অনুযায়ী এক্সাইটিং কজের অংশ। অর্থাৎ এক্সাইটিং কজের অংশ যদি হয় তাহলে এটা অ্যাকিউট নেচারের ডিজিজ। এটা ধরেন আপনি দীর্ঘদিন ভুগতেছেন, তার মানে কিন্তু এটা অ্যাকিউট নেচারের ডিজিজ। অ্যাকিউট নেচারের ডিজিজ যদি হয় তাহলে এখানে ওষুধ প্রয়োজন হতেও পারে, নাও পারে। কিন্তু এই 77 এসে স্যার হ্যানিম্যান পরিষ্কার বলতেছেন যে এই কয়টা কারণ, যে কয়টা কারণের কথা আমি এতক্ষণ আলোচনা করলাম 77 এর, এই কারণে যদি এই রুট কজ যদি এই হয় তাহলে তার কারেকশনের সুযোগ কি, মানে কি কারেকশন করতে হবে, এখানে কোনো ওষুধের প্রয়োজন নেই। বলছে নো মেডিসিন, কোনো মেডিসিন দরকার নেই। এখানকার মেডিকেশনটা কি হবে, ফার্স্ট মেডিকেশন হবে যে তার লাইফ স্টাইলটা কারেকশন করে দিতে হবে, তার জীবনযাত্রাটা সংশোধন করে দিতে হবে। জীবনযাত্রাটা
সংশোধন করার ব্যাপারে উনি কি বলছেন, সেটা হচ্ছে যে যেমন ওই যে নক্সিয়াস ইনফ্লুয়েন্সেস এরিয়ায় সে থাকবেন না, বিষাক্ত জায়গায় তিনি বসবাস করবেন না। তারপরে ধরেন আপনার হচ্ছে যে যেখানে ক্ষতিকর প্রভাব আছে আমার শরীরের উপরে পড়তে পারে, সেই ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে সরায় রাখবেন। অনিষ্টকর খাদ্যাভ্যাস তিনি ত্যাগ করবেন এবং প্রয়োজনীয় উপাদান, খাদ্য উপাদান, যেটা জৈব উপাদান আমি আমার ঘাটতি হয়েছে সেগুলো সে গ্রহণ করবেন। ঠিক আছে, সেটা আপনার খাদ্য হিসেবেও গ্রহণ করতে পারেন। আবার সাময়িক ব্যবস্থাপনার জন্য দেখেন এই জায়গাটা দেখেন যে খাদ্য হিসেবেও সে গ্রহণ করতে পারেন। আবার সে যদি আপনার একটা যখন অসুস্থতা এমন মাত্রায় চলে যায় তখন কিন্তু খাদ্য থেকে ওইটাকে আবার, খাদ্য দিলে তো সরাসরি আমরা তো বস্তুগত যখন বা স্থূল মাত্রায় খাদ্যগুলো খাচ্ছি, ওটা সরাসরি কিন্তু সিনথেসিস করা কঠিন হয়ে যায়। তখন সহজ দ্রুত আরোগ্যের জন্য সেখানে উনি বায়োকেমিকের সাহায্য নিতে পারেন। উনি হচ্ছে যে আপনার বিভিন্ন রকম জলীয় উপাদান, যেটা আমাদের যেটা বলা হয় কি যে আমাদের প্লান্টের থেকে যে উপাদানগুলো আছে, অ্যালকোলাইড উপাদানগুলো রয়েছে, আপনার বায়ো কি বলে এটাকে, আপনার হচ্ছে যে ফাইটোকেমিক্যাল তিনি গ্রহণ করতে পারেন। এই ফাইটোকেমিক্যাল গ্রহণ করেও তিনি ওই ঘাটতিটা পূরণ করতে পারেন, মানে সূক্ষ্ম মাত্রায় তৈরি করে। সেই ক্ষেত্রে আপনার তার হচ্ছে যে আমাদের মডার্ন সায়েন্সের যে ভিটামিন গুলো রয়েছে, ভিটামিনের যদি ঘাটতি থাকে সেই ভিটামিন গুলো সে গ্রহণ করতে পারেন, করে তাকে আরোগ্যের জায়গায় যেতে পারেন, মানে এই ঘাটতিটা পূরণ করতে পারেন। এটা হচ্ছে ঘাটতি পূরণের বিষয়। কিন্তু এখানে একটা কথা মনে রাখা দরকার, আমি প্রসঙ্গক্রমে বলে রাখি, যদিও এটা অ্যাফোরিজম 77 এর অংশ না। সেটা হচ্ছে যে আমাদের জৈব নীতি অনুযায়ী আমাদের যে জেনেটিক্স এর যে যেটা ইয়ে হয় যে আপনার হচ্ছে যে সিনথেসাইজের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া অনেক সময় দেখা যায় আপনি খাচ্ছেন, আপনি ই ভিটামিন খাচ্ছেন, আপনি এ ভিটামিন খাচ্ছেন, আপনি ন্যাট্রাম মানে কি বলে ওই যে সোডিয়াম ক্লোরাইড খাচ্ছেন, আপনি ক্যালসিয়াম ক্লোরাইড খাচ্ছেন, আপনি ম্যাগনেসিয়াম খাচ্ছেন, সবই খাচ্ছেন, বা আপনার খাদ্য উপাদানের ভিতরে সবই আছে, বাট আপনি সেটা সিনথেসাইজ করতে পারতেছেন। সিনথেসাইজ যদি না করতে পারেন তখন আপনার কিন্তু ওইটা কিন্তু রোগ। আপনি সিনথেসাইজ করতে পারছেন না দেখে আপনার এই ঘাটতিটা হয়েছে, তার মানে ওইটা রোগ। তখন কিন্তু আপনার ফান্ডামেন্টাল কজ বিবেচনা করে আপনাকে কিন্তু তার ট্রিটমেন্ট করতে হবে। তখন এই যে আপনার বায়োকেমিক খাওয়াবেন কি ওই যে ভিটামিন ক্যাপসুল খাওয়াবেন তাতে কিন্তু তার রোগ সারবে না। যদি তার বডি মেকানিজম সেটাকে সিনথেসাইজ করতে না পারে, তার মানে সিনথেসাইজ কেন করতে পারছে না, তার জেনেটিক্স এর এমন কিছু ভ্যারিয়েশন আছে যে ভ্যারিয়েশনের ভিতরে তার হচ্ছে আপনার হিস্টোন মেকানিজমে ঘাটতি হয়ে গেছে। হিস্টোন মেকানিজমে যদি ঘাটতি হয়ে যায় তখন কিন্তু আপনাকে ফান্ডামেন্টাল কজ অনুযায়ী তার রুট কজ বিবেচনা করতে হবে এবং সেই জন্য উপযুক্ত ওষুধ নির্বাচন করতে হবে। সেই ওষুধ প্রয়োগ করে কিন্তু আপনাকে তাকে সমাধান করতে হবে। কিন্তু তার ফান্ডামেন্টাল কজ না, আসলে আপনি এগুলো গ্রহণই করেন নাই, তাহলে তো আপনার এটা ঘাটতি হবে। তা সেই ঘাটতিটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে কিভাবে, এই এই পুষ্টি থেরাপির খাদ্য দিয়ে। তখন কিন্তু পুষ্টি থেরাপি কিন্তু আপনার এই অর্গানন সম্মত হয়ে যায়, তখন কিন্তু আপনার এই বায়োকেমিক অর্গানন সম্মত হয়ে যায়। তখন কিন্তু এই মডার্ন সায়েন্সের যে ভিটামিন ক্যাপসুল গুলো হয়েছে বা ট্যাবলেট গুলো হয়েছে সেগুলো কিন্তু আপনার এই অর্গানন সম্মত হয়ে যায়। এই যে আজকে যে মানে আয়ুর্বেদিক জগতে যে অনেক রকম যে আপনার মানে পুষ্টিকর যে সিরাপ গুলো তৈরি হয়েছে সেগুলোও কিন্তু তখন আপনার এই অর্গানন 77 অনুযায়ী হয়ে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আবার এই যে মানসিক স্ট্রেস দূর করার জন্য মডার্ন সায়েন্স নতুন আর একটা ফর্মুলা আছে, সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তখন এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটাও কিন্তু অ্যাপ্রোচ 77 অনুযায়ী কিন্তু অর্গাননের অংশ হয়ে যায়। অর্থাৎ টোটালি এই অর্গাননের মানে সমাধানটা যেটা অ্যানিম্যাল স্যার বলছেন, সে যে ইমপ্রুভ মুড অফ লিভিং, অর্থাৎ আপনার জীবনের যে পরিচালনা নীতি এটাকে ইমপ্রুভ করতে হবে, এটাকে উন্নত করতে হবে। এইটাই কিন্তু এই একটা শব্দ দিয়ে কিন্তু টোটাল ব্যাপারটার সমাধান দিয়ে গেছে। কিন্তু কেন দিয়ে গেছেন, তার মানে ওই সময় কিন্তু এত মডার্নের সায়েন্সের এত আবিষ্কার ওই সময় ছিল না। ওই সময় যেহেতু এত আবিষ্কার ছিল না সে কারণে অ্যানিম্যাল স্যার বলতে পারেননি, কিন্তু তিনি দিক দেখাই দিয়ে গেছেন, পথ দেখাই দিয়ে গেছেন যে এগুলো কিন্তু তোমাকে করতে হবে। এখন আমরা যদি ওই যে প্রথমে যেটা বলছি যে আমরা যদি অনড় থাকি যে হ্যানিম্যান স্যার যেটা সুনির্দিষ্টভাবে দেখেন নাই সেটা আমরা মানবো না।
এটা আপনার আপনার মানে হ্যানিম্যান স্যারের প্রতি অতি প্রীতি অতি ভালোবাসার কারণে আপনি করতেই পারেন, কিন্তু আসলে এইটা হ্যানিম্যান স্যারকে মানা হলো না। কেন হলো না? যে হ্যানিম্যান স্যার যে দেখানো পথ, সেই পথে যদি ভবিষ্যতের অন্যরা, পরবর্তী অন্য প্রজন্মের কোন ঋষি যদি সেটাকে আবিষ্কার করে থাকে, হোক সে অ্যালোপ্যাথির মধ্যে, হোক সে মডার্ন সায়েন্সের প্রতিনিধি, হোক সে আপনার হচ্ছে যে আয়ুর্বেদিক প্রতিনিধি, হোক সে বায়োকেমিক প্রতিনিধি, হোক সে অন্য কোনো প্যাথির প্রতিনিধি, কিন্তু আপনার জৈব তরল যেটা হচ্ছে যে জৈব জলীয় উপাদান আর জৈব হচ্ছে যে ধাতব উপাদান, এই ঘাটতি পূরণে সাহায্য করছে। আপনি কেন গ্রহণ করবেন না? এটা তো অ্যানিম্যালস 77-এ গ্রহণ করতে বলছেন আপনাকে, উনি সুনির্দিষ্টভাবে বলতে পারেননি। কেন পারেননি? ওই সময়গুলো ছিল না, তাই বলেননি। খুব সহজ উত্তর কিন্তু এটা। তো যাই হোক, এখন অ্যাপোরিজম 77-এ এই কথাগুলো বলছেন। আমার মূলত আলোচনার এর বাইরেও অনেক কিছু আছে। তাহলে দেখেন যে অ্যাপোরিজম 77-এ কিন্তু আপনার হোমিওপ্যাথি শুধুমাত্র ওই পটেন্টাইজ মেডিসিন এবং মেডিসিনের পরে সীমিত থাকলো না, এবং এতক্ষণের আলোচনা এটা কিন্তু আপনার ওই মেডিকেশন বলতে শুধুমাত্র আমাদের যে ম্যাট্রিমেডিক্যাল যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলোই প্রয়োগ করতে হবে, এছাড়া আর হোমিওপ্যাথির কোনো বিষয় নেই। এটা কিন্তু অর্গানন বলেনি। আমার মনে হয় আমি আপনাদেরকে মানে উপস্থাপন করতে পারছি। এরপরে দেখেন আরো কিছু ঘটনা অর্গাননে তিনি উল্লেখ করছেন, যেমন অ্যাপারেশন 286 এ তিনি কি বলতেছেন দেখেন। 286 এ বলতেছেন ম্যাগনেটিক্স, ইলেকট্রিসিটি এবং গ্যালভানিজম এটা সদৃষ্টিতে প্রয়োগ করে আপনার আরোগ্য করা সম্ভব। এখন আমরা জানি মডার্ন সায়েন্সে কিন্তু অনেক বিষয় বেরোয়েছে। আমরা ওই মডার্ন সায়েন্স আর অ্যালোপ্যাথি কথাটা একসাথে গোলাই ফেলি। অ্যালোপ্যাথি মানে হচ্ছে অসঙ্গত প্যাথি, যিনি সঙ্গত কায়দায় চিকিৎসা করেন না তিনি হচ্ছেন অ্যালোপ্যাথি। আর মডার্ন সায়েন্স মানেই কিন্তু অ্যালোপ্যাথি না। মডার্ন সায়েন্স মানে হচ্ছে, মডার্ন সায়েন্সের ভিতরে কিন্তু সদৃশ নীতি থাকতে পারে, কিন্তু আমরা কেন অ্যালো বলি সেটা হচ্ছে ওর যে মেডিকেশনের যে সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে স্থূল মাত্রায় করে। ওরা যে মেডিসিনটা দেয় স্থূল মাত্রায় মেডিসিন দেয়, এবং সেইটা হচ্ছে যে মানুষের উপরে পরীক্ষিত না, ওটা জীব জন্তু বা জানোয়ারের উপরে পরীক্ষিত, এবং ওইটা হচ্ছে যে আপনার শক্তিকৃত না। এই কারণে কিন্তু আমরা মডার্ন সায়েন্সের এই মেডিকেশনটাকে আমরা অ্যালোপ্যাথি বলছি। কিন্তু মডার্ন সায়েন্সকে কিন্তু আপনি সদৃশ নীতিতে গ্রহণ করার মতো অনেক মডার্ন সায়েন্স থেকে নেয়ার কিছু আছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে হ্যানিম্যান স্যার কি বলছেন যে তখন পর্যন্ত এটা আসলে উপযুক্ত গবেষণা ছিল না, উনি এই ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারেননি, এবং বলছেন যে এটা নিয়ে আরো গবেষণা হওয়া দরকার। অর্থাৎ আমরা ম্যাগনেটিক্স, তারপর ইলেকট্রিসিটি, তারপর গ্যালভানিজম, এই দিয়ে আমরা কিভাবে আমাদের আরোগ্য সদৃশ নীতিতে আরোগ্য করতে পারি সেটা নিয়ে উনি গবেষণার জন্য ইনভাইট করে গেছে, উনি নিজে ইনভাইট করে গেছে। অ্যাপ্রোজন 288 থেকে 288 এবং 289 দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে যে ম্যাসমেরিজম। ম্যাসমেরিজমটাকে আধুনিক পরিভাষায় বলা হিপনোটিজম। এই হিপনোটিজমটাকে কাজে লাগায় আমাদের কিন্তু 2-3টা থেরাপি কিন্তু আছে বাংলাদেশে বা সারা পৃথিবীতে, যেমন কোয়ান্টাম মেথড। এই কোয়ান্টাম মেথডের সাথে কিন্তু হিপনোটিজমের একটা বিরাট যোগসূত্র রয়েছে। এই হিপনোটিজমের বিরাট যোগসূত্র রয়েছে, সেই যোগসূত্র মিলায়ে আপনি কিন্তু এইটাও সদৃশ নীতিতে কিন্তু কাজে লাগাতে পারেন। কে লাগাতে পারেন এই কথাটা কে বলছে? কাজী আজম বলছে? না, কাজী আজম বলেনি, এইটা হ্যানিম্যান স্যার নিজে বলছেন। কোথায় বলছেন? অ্যাপ্রোজন 288 এবং 289-এ। এবং সেখানে তিনি বলছেন যে সৎসঙ্গ, একজন স্বাস্থ্যবান সৎ মানুষের পাশেও যদি আপনি থাকেন তাহলে যে আপনার জৈব চুম্বকত্ব তৈরি হবে, সেই জৈব চুম্বকত্ব তৈরির মধ্য দিয়েও কিন্তু আপনি আরোগ্য লাভ করতে পারেন। আমরা একদম প্রচলিত একটা শব্দ জানি, অনেকেই জানি, প্রবাদ জানি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এইটা কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি অসৎ সঙ্গে থাকেন তাহলে কিন্তু আপনার সর্বনাশের সম্ভাবনা বেশি, আপনি সৎ সঙ্গে যদি থাকেন আপনার কিন্তু উপকার পাওয়ার সম্ভাবনা বেশি। এই যে সৎ সঙ্গ এবং কোয়ান্টাম, এইটার সমাধানের কথা কিন্তু অ্যাপোরিজম 288, 289 এবং 290-তেও বলছেন। 290-তেও যেটা এই ব্যাপারে বলছেন যে আপনার সৎ মানুষ দিয়ে যদি আপনি মেসেজ করেন তাহলে কিন্তু আপনি উপকৃত হবেন, স্বাস্থ্যবান এবং সৎ মানুষ দিয়ে যদি আপনি মেসেজ করাতে পারেন।
290-তে আপনার মেসেজের কথা বলছেন, মেসেজের সাথে দেখেন আপনি এইটাও বলা হয়েছে যে আরোগ্য লাভের ক্ষেত্রে ধরেন আপনি ওষুধ দিচ্ছেন বেশ ভালো হচ্ছে, কিন্তু কোথায় যেন হচ্ছে না, হয়ে হচ্ছে না, মানে সে স্বস্তি পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে অ্যানিমেল স্যার বলতেছেন তাকে মেসেজ করান। 290-তে বলতেছেন আপনি মেসেজ করেন। এই মেসেজ করলে তখন হচ্ছে যে কি হবে, তখন কিন্তু আপনার তার আরোগ্যটা ত্বরান্বিত হবে এবং সে স্বস্তি ফিরে পেতে সাহায্য করবে, বা তার যে জৈবিক যে স্নায়ুতন্ত্র সেটা কিন্তু খুবই কার্যকর হয়। তাহলে এইটা যখন আসে তখন কিন্তু আপনার আজকের যে আমাদের যেটা বলে আপনার সিএমটি মানে চাইনিজ মেডিসিন থেরাপি, এই যে না টিসিএম ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, এই ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে যে আপনার আকুপ্রেশার, আকুপাংচার, এই যে বিষয়গুলো বলতেছে, এগুলো কিন্তু সব দেখেন আপনার অ্যাপারিজম 90 কিন্তু সমর্থন করছে, এখানে কিন্তু সমর্থন করে চলে যাচ্ছে। এখন বলছেন না ওটা তো চাইনিজরা করেছে, ওটা আমরা কেন না, ওটা তো অ্যানিম্যাল স্যার বলেননি। আরে অ্যানিম্যাল স্যার চাইনিজদের কথা বলেননি, ভালো কথা, কিন্তু 290-তে বলছেন তো মেসেজ তাকে হেল্প করতে পারে, তাহলে আপনি কেন ফিজিওথেরাপিকে মানে অস্বীকার করবেন, বলবেন যে না ওইটা ঠিক না? হ্যাঁ, যদি বলা হয় যে এইটাই আরোগ্যের একমাত্র পথ, তখন আপনি বলবেন যে 82-তে বলছেন না এটা আরোগ্যের একমাত্র পথ, নো রিয়েল কিওর, যতক্ষণ পর্যন্ত আমি মায়োজমেটিক ট্রিটমেন্ট না করবো তখন রিয়েল কিওর হবে না। কিন্তু এতে যে কিওর হবে না এই কথাটা তো আপনি বলতে পারেন না। কেননা কেন পারেন না, সেটা হ্যানিম্যান স্যার বলছেন যে এই পথগুলো আপনি অনুসরণ করতে পারেন। দেখেন 291-এ উনি কি বলতেছেন, 291-এ উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দিচ্ছেন। একটা হচ্ছে ওয়াটার থেরাপি। ওয়াটার থেরাপিটা কি, যেমন মৃত প্রায় মানুষ, অবসাদগ্রস্ত মৃত ব্যক্তিদের মতো অবসাদ হয়ে যায় না, অনেকে দেখেন কেমন আছেন, মরার অভাবে বেঁচে আছে, তার মানে এত অবসাদ যে সে একটা মৃত ব্যক্তির মতোই নিজেকে মনে করতেছে, তার জীবন অবসাদে পরিপূর্ণ। বলা আছে এই মানুষটাকে যদি আপনি 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যদি তাকে গোসল করান, স্নান করান, মাঝে মাঝে যদি স্নান করান, তাহলে বলা হয়েছে যে অবসাদগ্রস্ত স্নায়ুমণ্ডলী তার কিন্তু চাঙ্গা হবে। তাহলে সেখানে কি হচ্ছে যে 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই অবসাদ বিদিত প্রায় মানে অবসাদগ্রস্ত মানুষ তার স্নায়ুতন্ত্রকে চাঙ্গা করে দেবে। তাহলে এখানে ওয়াটার থেরাপির কথা অ্যানিম্যাল স্যার বলতেছেন। আবার বলতেছেন কি, যে যদি দেখা যায় যে মানুষের গায়ে একদম জৈবিক তাপ বলে কিছু নেই, একদম শীতল বরফ ঠান্ডার মতো হয়ে গেছে মানুষটা, একদম বরফ ঠান্ডার মতো হয়েছে, তখন বলা হচ্ছে যে ওই মানুষটাকে 10 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াস যে শীতল পানি, 10 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াস শীতল পানি, সেই শীতল পানিতে যদি তাকে স্নান করান বা গোসল করান, তাহলে দেখা যাবে তাপটা ফিরে আসবে। তাপটা ফিরে আসবে কেন, ওই যে সদৃশ, তার মানে ও শীতল, আপনি দিলেন শীতল, ফলে তাপটা ফিরে আসবে। ও অবসাদ ছিল তাপের কারণে, আপনি আবার তাপযুক্ত পানি দিলেন, তাহলে সে অবসাদটা দূর হবে এবং সে ভালো হবে। ওই সদৃষ্টিতে কিন্তু ওইখানেও আছে, ওই মানে ওয়াটার থেরাপির ভিতরে কিন্তু সদৃষ্টি আছে। অর্থাৎ আপনি যদি দেন তাহলে দেখা যায় একদম যে হিম শীতল মানুষ, গায়ে হাত দিয়ে পুরো শীতল হয়ে গেছে, সেই মানুষটার শরীরের জৈবিক তাপ আপনি ফিরে আনতে পারবেন যদি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পানি দিয়ে দেন। এই যে 250 বছর আগে স্যার এই দুইটা বিষয় বলে গেছেন। মডার্ন সায়েন্সে যেমন আমাদের যে ডক্টর বিশ্বরূপ রায়, উনি আচ্ছা যে আপনার হিমস, কলকাতার যে হিমস, উনি কিন্তু ওয়াটার থেরাপিতে আরো অনেক গবেষণা সামনে আনছে। আমরা কেন গ্রহণ করবো না, না হিমস তো আসলে হোমিওপ্যাথি করে না, আমরা কেন নেব না, আপনার এই গোয়ার তুমি করার তো কোনো সুযোগ নাই, উপপণ্ডকতার সুযোগ নাই। ভালো জিনিস যে দেবে তাই তাকে আপনাকে নিতে হবে, আপনাকে দেখতে হবে শুধু হ্যানিম্যান স্যার এটাকে সমর্থন করছেন কিনা। আপনি হোমিওপ্যাথ, আপনার দেখার বিষয় কি হ্যানিম্যান স্যার এটাকে সমর্থন করছেন কিনা, এটা কিভাবে প্রয়োগকে সমর্থন করছেন, কিভাবে প্রয়োগকে সমর্থন করেন নাই, এইটাকে আপনাকে শুধু বিবেচনা করতে। এটা যদি বিসদৃশ হয় আপনি সমর্থন করবেন না, এটা যদি সদৃশ হয় অবশ্যই আপনাকে সমর্থন করতে হবে। এটা হ্যানিম্যান স্যার বলেন না, এটা বিশ্বরূপ বাবু বলছেন, অতএব এটা গ্রহণ করা যাবে না, এরকম নীতি মাথায় রাখা যাবে না।
তারপরে দেখেন আরেকটা কথা বলতেছে যে আমাদের অনেক সময় দেখে যে মানে বিষণ্ণতা লাগে, বিষণ্ণতায় ভুগতেছে মানুষটা, বা কেমন যেন একটা অবসাদ অবসাদ লাগছে। হ্যানিম্যান স্যার কিন্তু প্রচন্ড রকমের কফি বিরোধী লোক ছিলেন। উনি বলতেন যে কফি পান করা যাবে না, আমার ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে বলতেছেন অ্যাপোরিজম 91-এ বলতেছেন যে একেবারে বিষণ্ণ অবসাদগ্রস্ত মানুষ তাকে মাঝে মাঝে কফি খাওয়ান, মাঝে মাঝে কফি খাওয়ান, তাহলে কি হবে? বিষাদে বিষাদ কাটবে। কফি বিষাদ, ও আছে বিষাদগ্রস্ত, তাহলে বিষাদ কেটে যাবে, সদৃশ হয়ে গেল। আপনাকে এবার সদৃশ মিলাতে হবে। তখন বলতেছে যে কফি খাওয়ান। আবার বলতেছে কি, সেটা হচ্ছে হস্তমর্দন করেন। ধরেন আপনি যখন খুব থাকবে তখন নিজের হাতে এরকম মর্দন করেন, নিজের হাত নিজে এরকম মর্দন করেন, এতেও দেখবেন যে আপনার বিষাদ কেটে যাবে, আপনার আহ বিষণ্ণতা অনেকটা দূর হবে। আবার বলতেছেন যে যে গোসলের স্নানের ব্যাপারে আরো একটা তথ্য উনি দিচ্ছেন। সেটা হচ্ছে যে ধরেন এই যে বিষাদগ্রস্ত মানুষ, প্রচন্ড বিষাদগ্রস্ত মানুষ বা আপনার হতাশাগ্রস্ত মানুষ, তাকে বলা হচ্ছে যে এই মানুষটাকে আপনি ঘন ঘন গোসল করেন, কিন্তু একটা নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে প্রথম দেখা গেল আপনি 30°C পানিতে তারে গোসল করালেন, 2-4 মিনিট 5 মিনিট রাখলেন, মানে একদম ডুবাই দিতে হবে, অবগাহন, এখানে বলা হচ্ছে অবগাহন, একদম পুরো শরীরটা ডুবাই দিতে হবে ওই পানিতে। ডুবাই দিয়ে আপনি 2-4-5 মিনিট থাকলেন, এভাবে ডুবাই গোসল করলেন, আবার মানুষটা উঠে আনেন, গা হাত পা মুছে ফেলেন, মুছে ফেলে এবার আপনি 20°C পানিতে আবার ওখানে গোসল করেন, এই কিছুক্ষণ পর পর গোসল করেন। তারপরে আবার ওরকম কয়েক মিনিট রেখে উঠে আনেন, উঠে আনার পরে আবার বলা হয়েছে কি যে আবার এবার আপনি ধরেন আপনার 16, 17, 18°C পানিতে আপনি গোসল করেন, আস্তে 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 ঠান্ডায় নিয়ে আসেন, শীতলতায় নিয়ে আসেন, গরম দিয়ে শুরু করছেন, আস্তে শীতলতায় নিয়ে আসেন। নিয়ে আসার পরে দেখবেন যে এই মানুষটা খুব চাঙ্গা হয়ে গেছে, তার মানুষটার খুব মানে চাঙ্গা হয়েছে এবং খুব মানে প্রাণবন্ত হয়ে গেছে, প্রফুল্ল হয়ে গেছে, তার ভিতরে যে হতাশা দুশ্চিন্তা বা তার যে অবসাদ এগুলো অনেকটা দূর হয়ে গেছে। এই পদ্ধতিগুলো তো হ্যানিম্যান স্যার শিখাইছেন। হ্যানিম্যান স্যারকে শুধু এই শিখাইছেন যে টোটালিটাম সিম্পটম মানো, ওষুধ নির্বাচন করো আর কয়েক ফোঁটা বা কয়েক দানা ওষুধ খাও, এটাই কি শুধু শিখাইছেন? সবকিছু মিলাই তো হোমিওপ্যাথি। তাহলে এইবার আপনারা বিবেচনা করেন হোমিওপ্যাথি আর হলিস্টিকের ভিতরে পার্থক্যটা। হলিস্টিক হচ্ছে প্রাকৃতিক সমস্ত উপকরণগুলো সামগ্রিকভাবে ব্যবহার করার কৌশল। আর আমরা যে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করলাম, এই হোমিওপ্যাথি নিয়ে অর্গানাইজ যে হ্যানিম্যান স্যার যে নির্দেশনা দিয়ে গেছেন, এগুলা কি হোমিওপ্যাথি হলো না হলিস্টিক হলো? তাহলে হোমিওপ্যাথি আর হলিস্টিকের ভিতরে পার্থক্যটা কি? এই ভারটা বিবেচনা করার জন্য আপনাদেরকে দিলাম। আমরা শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে অ্যাপোরিজম 5, যেখানে এক্সাইটিং কজ এবং ফান্ডামেন্টাল কজ বলা হয়েছে। ফান্ডামেন্টাল কজ, আপনি যদি ফান্ডামেন্টাল কজ রিমুভাল মেডিসিন না প্রয়োগ করেন, সে কখনোই রিয়েল কিওর হবে না। কিন্তু এক্সাইটিং কজের ক্ষেত্রে আপনি যত ফান্ডামেন্টাল ওষুধই দেন না কেন, যত মেডিকেশনই করেন না কেন, টোটালিটি অফ সিম্পটম করেন না, যাই করেন না কেন, এক্সাইটিং কজ যদি আপনি দূর না করেন, ওই মানুষটা কখনো সুস্থ হবে, কখনো আরোগ্য লাভ করবে। ফান্ডামেন্টাল কজের মেডিসিন দিচ্ছেন, সে কিছুটা ভালো হচ্ছে, কেন ওই ফান্ডামেন্টাল কজের কারণে যে মানে কষ্ট, সেই কষ্টটা লাঘব হয়, ফলে রুগী তো কিছুটা আরাম বোধই করে। কিন্তু তার মানে এই না যে রুগীটা সুস্থ হয়ে গেছে। রুগী কখনোই পরিপূর্ণ সুস্থ হবে না এক্সাইটিং কজ যে কারণে, সেই কারণটা যদি আপনি নিরূপণ না মানে নিরসন না করেন। এই জন্য আমাদের শ্রদ্ধেয় লুৎফর স্যার একসময় বলছিলেন যে হ্যানিম্যান স্যার মায়াজামের কথা বলছেন, আবার বলছেন যে মায়াজামের ওষুধ তুমি প্রয়োগ করো না। কোথায় করছেন? অ্যাপ্রোচ 5-এ করেছেন। সেটা হচ্ছে যেই মানুষটা এক্সাইটিং কজে আক্রান্ত, সেই মানুষটাকে মায়াজাম ভিত্তিক ওষুধ কখনোই সুস্থতা দিতে পারে না, তাকে ওই এক্সাইটিং কজের উপরেই ওষুধ দিতে হয়। এখন এই এক্সাইটিং কজ এবং মায়াজমেটিক কজ, যেটাকে ফান্ডামেন্টাল কজ বলি, এই দুই কজকে মিলাই যদি আপনি হোমিওপ্যাথি করতে চান, তাহলে সেটা হলিস্টিক হবে না হলিস্টিক হবে না, বিবেচনার ভার আপনাদের। ধন্যবাদ সকল। নিজে একজনকে ইনভাইট করব এবং আমি তাকে ইনভাইট করার তারপরে আমার মনে হয় চিরঞ্জীব আমাদের আনুষ্ঠানিকভাবে শেষ করবেন। আমি বিদ্যুৎ বিশ্বাস স্যার, তিনি আছেন। আমি স্যার আপনাকে অনুরোধ করছি, আপনি
আপনার কমেন্টস গুলো করেন। আপনি আজকে যে আলোচনা করেছেন সেটা আমার মনে হয় সারা বিশ্বের সব হোমিওপ্যাথ ডাক্তারদের শোনা উচিত। কারণ অধিকাংশ হোমিওপ্যাথ ডাক্তাররাই, যেটা আপনি বলেছেন যে কূপমণ্ডুক, অধিকাংশ ডাক্তাররাই শুধু মনে করে যে পোটেন্টাইজড হোমিওপ্যাথিক মেডিসিন দেওয়াটাই হোমিওপ্যাথি। হোমিওপ্যাথ যে সমগ্র অর্গানন জুড়ে হোমিওপ্যাথির প্রচুর দিক নির্দেশনা করে গেছেন সেইগুলো সম্পর্কে তারা একেবারেই ওয়াকিবহাল নয়। আমি এই বিষয়ে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমারই জীবনে। এক পেশেন্টের তার কোমরে ব্যথা কিছুতেই সারাতে পারছিল না কেউ, মানে অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ সব প্যাথ করেও। আমি তাকে কিছু ভিটামিন সাজেস্ট করি এবং ভিটামিন দেওয়ার পরে সে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে তার কোমরে ব্যথাটা চলে যায়। সেই পেশেন্টের বাবাও ছিলেন একজন হোমিওপ্যাথ ডাক্তার। তিনি আমাকে ব্যঙ্গ করে বলেন যে আজকাল হোমিওপ্যাথ ডাক্তাররা এসবও করছে, মানে এসবও দিচ্ছে, ব্যবহার করছে। এটা আজ থেকে 4-5 বছর আগের কথা। তখন আমি তাকে অ্যান্সার করেছিলাম যে বাচ্চা যদি কাঁদে আর সেটা যদি খিদের জন্য হয় তাহলে তাকে দুধই দিতে হয়, হোমিওপ্যাথি ওষুধ। এইটুকু সহজ বুদ্ধি হোমিওপ্যাথদের থাকা উচিত। আপনি আজকে হ্যানিম্যানের অর্গানন থেকে যে নির্দেশনা তুলে আনলেন, সমগ্রটা আপনি যেভাবে তুলে আনলেন সবটাকে, এর উপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আমি জানি না কেন যারা প্রশ্ন করছে তারা এ ধরনের প্রশ্ন করছে, তারা কি বুঝতে পারলো না বিষয়টা? আমার ঠিক এটাই মনে হলো যে এরা বোধহয় বোঝেনি আপনি কি বললেন, কি বলতে চাইলেন, বা হ্যানিম্যান স্যার কি বলে গেছেন, তাই বোধহয় প্রশ্ন আসছে। আসলে কোনো প্রশ্ন থাকার কথা নয়। অপূর্ব সুন্দর একটা আলোচনা, সব হোমিওপ্যাথদের শোনা উচিত এবং এটাকে বোঝার চেষ্টা করা উচিত। ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই কথাটাই আসলে অ্যাপ্রেজেন্ট 77, যে যে শিশু কাঁদে তার কাঁদার উৎস যদি খিদা থাকে তাহলে তাকে দুধই দিতে হবে। এই সহজ কথাটা আমরা হোমিওপ্যাথিতে যখন বুঝবো তখন অ্যাপ্রেজেন্ট 77 কে আমরা বুঝবো। আর অ্যাপ্রেজেন্ট 77 কে যখন আমরা বুঝবো তখন দেখবো যে হোমিওপ্যাথিতে কত অবারিত দুয়ার। হোমিওপ্যাথি ছোট্ট একটা চিকন পথ না, হোমিওপ্যাথি ছোট্ট একটা দরজা না যে মাথা নিচু করে কুজু টুজু হয়ে কোন রকম ঢুকতে হবে, তারপরে চাইপে চুপে হাঁটতে হবে, এরকম দরজা এবং রাস্তা হোমিওপ্যাথি না। হোমিওপ্যাথি একটা বিশাল দরজা এবং বিশাল রাজপথ। আপনি হাঁটার যোগ্যতা রাখেন কিনা, আপনি চলার যোগ্যতা রাখেন কিনা, সেটা আপনার আমার ব্যাপার। ধন্যবাদ সকল। যে আসলে অনেক চমৎকার কথা বলেছেন বিদ্যুৎ বিশ্বাস স্যার, ওনাকে অনেক কৃতজ্ঞতা একাডেমি অফ হোমিওপ্যাথির পক্ষ থেকে। অনেক উৎসাহমূলক কথাটা হয়েছে যে আসলে স্যারের নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে উনি এত সুন্দর করে তুলনা করে বললেন। অনেক ধন্যবাদ স্যার। তো আমার মনে হয় আমি সর্বশেষ সবাইকে আরেকবার আহ্বান করছি, যদি আর কারো কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, না হলে অলরেডি 11টা 8 বেজে গেছে, আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করতে চাই। আহ কারো কোনো কিছু বলার আছে কিনা? আমার মনে হয় কারণ নাই, দ্রুত লিভ করছে মানুষ, আপনি শেষ করেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও একটা বার্তা দিয়ে শেষ করতে চাচ্ছি আজকের এই প্রোগ্রাম। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের একাডেমি অফ হোমিওপ্যাথি একটা সেমিনার আয়োজন করেছে। সামনের সপ্তাহেই আমাদের সেই সেমিনারটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখনো পর্যন্ত যারা আমাদের সেমিনারে এনরোল করেননি তারা আপনারা খুব দ্রুততার সাথে আমাদের সেমিনারে সাথে সম্পৃক্ত হন এবং যেন উপস্থিত হয়ে সেমিনারটিকে সার্থক করবেন, এই আহ্বান রাখছি। পাশাপাশি আপনি যেমন আজকের এখানে আমাদের যে আলোচনাটা পেলেন, এরকম ধরনের গবেষণালব্ধ একাডেমি অফ হোমিওপ্যাথি গবেষণালব্ধ আরো অনেক তথ্য এই সমস্ত সেমিনারে আমরা সাধারণত আয়োজন করে থাকি। নিজেদেরকে সমৃদ্ধ করার লক্ষ্যে এই সেমিনার হতে পারে আপনার জন্য একটা চমৎকার সুযোগ। এই সুযোগটি কেউই আপনারা হাতছাড়া করবেন না, এই আহ্বান রাখছি। পাশাপাশি এতক্ষণ আপনারা আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে সামনের যে প্রোগ্রাম আছে, সামনের যে আমাদের ক্লাস পরিচালিত হবে, সেখানেও আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি সকলকে।